আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হেফাজতে ইসলাম সবসময় জাতির সাথে বেইমানি করে আসছে। আপনারা জানেন যে হেফাজতে আমির যখন আহমদ শফি ছিলেন, তিনি শেখ হাসিনার সাথে হ্যান্ডশিপ করেছেন এবং তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ সবাই আমাদের বন্ধু আহমদ শফি। এবং বর্তমান যেই হেফাজতের আমির আছে, সে আমির আবার কি বলেছে কয়েকদিন আগে, আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই মহিবুল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যুগে যুগে হেফাজত সবসময় আলিম ওলামাদের সাথে না থেকে স্বৈরাচারদের সাথে জোট করেছে। তো তেমনি আমরা দেখতে পেলাম যে বিএনপির অফিসে গেছে এই হেফাজতের নেতাকর্মীরা। যদি বিএনপির নেতাকর্মীরা হেফাজতের অফিসে আসতো তাহলে একটা কথা ছিল, কিন্তু হেফাজতেরাই বিএনপির অফিসে গেছে এবং সেখানে বৈঠক করেছে। করার পরে তারাও সাংবাদিকদের গণমাধ্যমকে বলেছে যে আমরাও দ্রুত নির্বাচন চাই, মানে বিএনপির ভাষায় তারা কথা বলতেছে। তো এইদিকে ইসলামিক দল আরও আছে, চরমোনাই আছে, তারপরে জামাত ইসলামী আছে, এদের সাথে জোট না করে বিএনপির সাথে জোট করতেছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে চরমোনাই এবং জামাত ইসলামী তেলি বেগুনের সম্পর্ক। তারপরও কিন্তু এই দুইটা দল একমত হয়েছে এবং দুইটা দলের অলরেডি ঐক্য হয়ে গেছে বলা যায়। আপনারা দেখতে পাবেন নির্বাচনে আসলে চরমোনাই এবং জামাত ইসলামী বা অন্যান্য যেগুলো ইসলামিক দল আছে তারা সবাই ঐক্য করবে, কিন্তু হেফাজত কেটে পড়ে গেল এবং স্বৈরাচারের আবারও মানে আরেক ফ্যাসিস্টের সাথে ঐক্য করলো। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। হেফাজত ইসলাম ও বিএনপির বিরুদ্ধে জামাত শিবির চরমোনাই একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে। হেফাজত নাকে খত দিয়ে পিছু হটেছে। হেফাজত একটা ডলা খেয়েছিল, একটা ধরা খেয়েছিল। দর্শক, আপনি লিখে রাখেন, যদি জামাত কোনো ভুল না করে, বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র যদি বাংলাদেশে সফল না হয়, দ্যাট মিনস ভারতের ষড়যন্ত্র, জামাত ইসলামী ক্ষমতায় আসবে, ইসলামপন্থীরা ক্ষমতার মূলে থাকবে। তো দর্শক, হেফাজত ইসলাম নির্লজ্জভাবে বিএনপির কাছে গিয়েছিল। দেখেন, হেফাজতের আগে একটা ভাব থাকতো, আওয়ামী লীগের লোকজন কিন্তু হেফাজতের কাছে যেত। হেফাজত সাধারণত ওই গণভবন ছাড়া কোনো আওয়ামী লীগ নেতার অফিসে যেয়ে বসে থাকতো না। হেফাজতের আমিরের সাথে দেখা করতে হাটাজারিতে যেত হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এরা চট্টগ্রাম অঞ্চলের নেতারা। এবং রাজকীয় আসন বলতে তাদের সেই মাটিতে সামনে ছোট টেবিল সহ বসার, যে ওটাই তাদের কাছে রাজকীয়, অথবা রুমেও বসতেন। মূল চেয়ারে বসে থাকতেন হেফাজত নেতারা, আর তাদের কাছে দোয়া নিতে যেতেন আওয়ামী লীগ নেতারা। এটা কিন্তু ছিল। কিন্তু এবারকার হেফাজত নেতারা ক্ষমতার লোভে, 2-4টা আসনের লোভে কি করেছে, তারা বিএনপির অফিসে গিয়েছে, বিএনপি চেয়ারপারসন অফিসে গিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বড় চেয়ারে একেবারে পায়ের উপর পা রেখে বসে আছে মির্জা ফখরুল, তার পাশে সালাউদ্দিন আহমেদ, আর দূরে ছোট চেয়ারে বসে আছে হেফাজতের বয়োবৃদ্ধ নেতারা লাঠি হাতে নিয়ে। মানে রাজার সামনে প্রজারা বসেছে, এরকম একটা ভাব। এবং গিয়েছে তো গিয়েছেই, আত্মসম্মান থাকলে তো যেত না। বিএনপি তাদের কাছে যাবে, বিএনপির কাছে তারা আসবে কেন? তারা কি রাজনীতি করে? বিএনপির অফিসে এসে তারা বৈঠক করে। আপনি চিন্তা করেন যে হেফাজত কতটা নিচে নেমেছিল। লোভী কিছু বাটপার হুজুরদের কবলে পড়েছিল। এই বৈঠক নিয়ে এভাবে সমালোচনা করতাম না যদি বৈঠকটা হেফাজতের কাছে বিএনপি মহাসচিব এবং সালাউদ্দিন আসতো না। বিএনপির কাছে হেফাজত নেতারা গিয়েছে। এরপরে বৈঠকে তো গিয়েছি, এরপরে কথা বলছে যে হেফাজত দ্রুত নির্বাচন চায়, বিএনপিও দ্রুত নির্বাচন চায়। এর মানে বিএনপি হেফাজত একটা ঐক্যের ইঙ্গিত দিয়েছে। এরপরে ইসলামপন্থীরা, দেশপ্রেমিক জনতা খেপে গিয়েছিল। চরমোনাইয়ের লোকজন, জামাত শিবিরের লোকজনও ব্যাপক সমালোচনা শুরু করেছে হেফাজতের। পিনাকি ভট্টাচার্যরাও, যে আওয়ামী স্টাইলে হেফাজতকে ক্যাশ করার চেষ্টা করছে বিএনপি, এবং হেফাজত অলরেডি ম্যানেজ, বিএনপির ফাঁদে পড়েছে। তো দর্শক, চরমোনাই বেশি সমালোচনা করেছে হেফাজতের, আমরাও কিছুটা করেছি। হেফাজতকে ধৈঞ্চা অর্গানাইজেশন বলেছি এবং এখনো বলছি, এবং যতদিন পর্যন্ত ধৈঞ্চা থাকবে 1000বার ধৈঞ্চা বলবো। এবং হেফাজতের আমিরের ব্রেইন কাজ করে না, তিনি অসুস্থ, তিনি সক্রিয় নয়। অতএব তার কোনো বক্তব্য শরীয়তের উসুল অনুযায়ী গ্রহণযোগ্য নয়, এটা বিবৃতিতে ছাপানো উচিত নয়। এবং হেফাজতের আমিরকে চেঞ্জ করা উচিত, তাকে এখন রেস্টে পাঠানো দরকার। আর হেফাজতের প্রয়োজনীয়তা এখন নাই। ইসলাম হেফাজত এখন ডক্টর ইউনূসই করতেছে। ইসলাম হেফাজত আওয়ামী লীগ থাকতে ইসলাম বিকৃত করতো, তখন হেফাজত ইসলামের দরকার ছিল। এখন ডক্টর ইউনূস ইসলাম বিকৃত করছেন না, করবেন না। অতএব হেফাজতের কোনো কার্যকারিতা নেই। 5 আগস্টের পর হেফাজত এমনিতেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সেই হেফাজত বিএনপির সাথে জোট করার ইঙ্গিত দেয়, জামাতের সাথে জোটের কোনো সম্ভাবনা নেই এই কথা বলে। আবার বিএনপি বিবৃতিতে মৌলবাদ, বিএনপি বুঝায়, দেখেন আওয়ামী লীগ যেভাবে বুঝাতো, আওয়ামী লীগ কি করতো, তারা বলতো যে না, আপনারা তো ভালো, আপনাদের সাথে কোনো বিরোধ নেই, আমাদের বিরোধ তো জামাতের সাথে, জামাত খারাপ। তো এইভাবে জামাতের বিরুদ্ধে ফতোয়া দেয়া, তো তাদেরকে কাছে টেনতো, ব্যবহার করতো, কিন্তু প্রয়োজন হলে তাদেরকেও মারতো, পিটাতো।
হত্যা করতো। এখন সেম ঘটনা বিএনপি ঘটিয়েছে, বলছে না না এখানে মৌলবাদ বলতে তো আমরা জামাতকে বুঝিয়েছি, আপনাদের নয়, একদম আওয়ামী স্টাইলে না। তো দর্শক, এগুলো সব ধরা পড়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত জামাত চরমোনাইয়ের সমালোচনার কাছে হার মেনে হেফাজত নাথকে খত দিয়ে একটা বিবৃতি দিয়েছে। সেখানে তারা বলেছে যে না, নির্বাচন বা জোট এগুলো প্রশ্নে আসে না, আমরা তো অরাজনৈতিক দল, নির্বাচন রাজনীতি এগুলো থেকে আমরা দূরে থাকবো। আচ্ছা, নির্বাচন রাজনীতি দূরে থাকলে বিএনপি কোন চ্যাটের বাল? এখন বিএনপি ক্ষমতায়, যে আপনার ক্ষমতাসীন দলের কাছে রাষ্ট্রপ্রধানদের অফিসে এসেছেন, আপনারা বিএনপি অফিসে গিয়েছেন কেন? বিএনপি অফিসে আপনাদের কাজটা কি? আবার বলছে যে রাজনীতি নির্বাচন এগুলো থেকে দূরে থাকবে, মানে এগুলো, এই যে রাজনীতি নির্বাচন থেকে দূরে থাকবে হেফাজত, এটা হচ্ছে ওই চরমোনাই জামাতের সমালোচনায় বিদ্ধ হয়ে নাকে খত দিয়ে পিছু হটা। এটা চরমোনাই জামাতের বিজয়। চরমোনাই জামাত ঐক্যবদ্ধ থাকলে কোন ইসলামী শক্তি বাংলাদেশে তাদের বিরুদ্ধে যেতে পারবে না, একদম মুহূর্তের মধ্যে জয় বাংলা হয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা, সংবিধানে বহুত্ববাদ বাদ রাখা সহ বিভিন্ন দাবিতে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে 1 ঘন্টার বেশি বৈঠকের পর হেফাজত ইসলাম দাবি করেছে নির্বাচনের রাজনীতি থেকে হেফাজত সবসময় মুক্ত থাকবে। কিন্তু এর আগে তারা নির্বাচন চায় দ্রুত। নির্বাচন রাজনীতি দূরে থাকলে আপনি দ্রুত নির্বাচন চান কেন? ফাজলামি শুরু করেছেন। দ্রুত নির্বাচন চায় তো ভারত এবং আওয়ামী লীগ, আবার উপর বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ। এরা ফরিদউদ্দিন মাসুদের ছাত্র, খুঁজে রাখেন। হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী একদিন পর এই বৈঠকে সই করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বিকাল 4টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলাউদ্দিন আহমেদের পরামর্শে বিএনপি মিডিয়া সেল থেকে প্রেস রিলিজটি দেওয়া হয়। হেফাজতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজত ইসলাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট যাওয়ার প্রশ্নই আসে না। এ ধরনের কোনো বক্তব্য হেফাজত থেকে দেওয়া হয়নি। হেফাজত কখনো কারো ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি এবং ভবিষ্যৎও হবে না। এই তো হওয়ার পালায় গিয়েছিল, এবারে বাটাম খেয়ে লাইনে এসেছেন। বুঝি না এগুলো, ফাজলামি ছাড়েন। আপনাদের এই ফাজলামি, এগুলো এই নতুন বাংলাদেশে এগুলো এক বিন্দু চলবে না, কোনো ছাড় পাবেন না। নির্বাচনী রাজনীতি থেকেও হেফাজত সবসময় মুক্ত থাকবে। তাহলে দ্রুত নির্বাচনের কথা কেন বলেছিলেন? আপনাদের নেতারা বলেছিল। লাইনে আসছেন এবার, ধন্যবাদ। হেফাজতের নাম বিক্রি করে কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না। এবার ঠিক আছে, মানে যারা দ্রুত নির্বাচনের কথা বলছে এবং যাদের উদ্যোগে এই বিএনপির সাথে মাখামাখি বৈঠক হয়েছে, তাদেরকে ইঙ্গিত করে মূলত বলা হয়েছে এটা কোনো ব্যক্তি হেফাজত নেতা রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলিতে হেফাজত জনগণের পক্ষেই সবসময় মতামত দেয় এবং ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে হেফাজতের অবস্থান আগের মতো অবিচল থাকবে। ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের কি অবস্থান ছিল ওটা আমরা জানি, সব কথা বললেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির মতো অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের বৈঠক করবে। দেখেন, জামাতের সাথে একটা বৈঠক করেন না। জামাতের সাথে বৈঠক যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত বলবো যে হেফাজতের কিছু নেতাকে এসালম গ্রুপের টাকা সালাউদ্দিন আহমেদের মাধ্যমে, যেহেতু এখন সালাউদ্দিনকে চালায় এসালম গ্রুপ, খাইয়ে ওই আনাস মাদানিকে যেরকম রেলের জমি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছিলেন, ওইরকম সালাউদ্দিন এসালমের টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে এই বৈঠকে নিয়েছে। দেখি জামাতের সাথে বৈঠক করতে পারেন কিনা। করেন, একবার হেফাজতের ব্যানারে বৈঠক করতে হবে। বিএনপির সাথে কেন করেছেন? জামাতের সাথে হেফাজতের ব্যানারে বৈঠক না করলে হেফাজত ধান্দাবাজ, এসালমের টাকা খেয়েছে। আপনারা কি মনে করছেন যে আপনারা নামের পেছনে মুফতি মৌলানা লাগাবেন আর বড় বড় টুপি আর দাড়ি লাগাবেন, লম্বা জুব্বা পাগড়ি, আর তাতে মানুষ আপনাদেরকে ধান্দাবাজ মনে করবেন? আরে আনাস মাদানি কি খেয়েছে আহমদ শফির ছেলে আমরা জানি না? এই খতিব রুহুল আমিন যদি শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিতে পারে, ফরিদউদ্দিন মাসুদের মতো বাটপাড়া আমরা দেখেছি না? এই বড় বড় আকাবিররা যে কত নিচে নামতে পারে, কত কোন মাপের ধান্দাবাজ হতে পারে, এটা কি আমরা জানি না? অতএব ওই নিজেদেরকে বুজুর্গ মনে করবেন না, জনগণ এইসব ধান্দাবাজি প্রশ্রয় দেবে না। জামাতের সাথে বৈঠক করা হেফাজতের জন্য ওয়াজিব হয়ে গেছে, নইলে ধলাই আবার খাবে। আগামী 12 এপ্রিল কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হবে যারা জামাতের সাথে করেন। হেফাজত নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের পর সাংবাদিকের সামনে ব্রিফ করেন সালাউদ্দিন আহমেদ। হেফাজত নেতাদের নিয়ে ওই ব্রিফিং স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমরা যেমন সংস্কার ও আওয়ামী লীগের বিচার চাই, তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয়টিও, যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর এগুলোই তো এই রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করছে হেফাজত। জুন থেকে ডিসেম্বর একটা শিফটিং দেখা যাচ্ছে। হেফাজতের পক্ষ থেকে জানায়, বৈঠকে 8টি বিষয়ে বিএনপিকে পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংবিধান, এগুলো বিএনপি ক্ষমতা আসলে তখন দিবেন, এখন আপনারা কেন দিচ্ছেন? এছাড়া ওই মৌলবাদ নিয়ে কথা হচ্ছে যে মৌলবাদ শব্দ রানে হেফাজতের আপত্তি, মানে আওয়ামী স্টাইলে বোঝাচ্ছে যে মৌলবাদ মানে জামাত, আপনারা না, জামাত মৌলবাদ, এবং জামাতকে মৌলবাদ বলে আর সেই বিএনপির কাছে হেফাজত যায়। দালালি বাদ দেন। আশা করি কিছুটা শিক্ষা হয়েছে। জামাত চরমোনাইয়ের সমালোচনায় বিদ্ধ হয়ে হেফাজত কিছুটা লাইনে এসেছে। ক্ষমতায় যাবে জামাত, অতএব জামাতের সাথে সম্পর্ক উন্নয়ন করেন। হেফাজত এটা অকার্যকর সংগঠন, এগুলোর কোনো পাওয়ার ভ্যালু এগুলো আমরা দেখি না। ইসলামী দলগুলোর সাথে থাকেন, হেফাজত কাজে আসবে। হেফাজত ইসলাম কি জনমত দেখে না? চারদিকে মানুষ জামাতকে চায়, যে আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, এখন জামাত ইসলামীকে চাই। এই জনমত কেন দেখে না? বরং আমি বলবো, যেহেতু মানুষ জামাত ইসলামীকে চায়, এটা হেফাজতে একটু চোখ কান খোলা রাখলেই বোঝার কথা। এর মানে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে এবং জামাত ইসলামী ক্ষমতায় আসবে। অতএব জামাত প্রশ্নে হেফাজতের যে আপত্তি আছে, যেমন কথিত মওদুদিবাদী আকিদা
এবং জামাত যেন ওই আহলে হাদিস বা সালাফিদের খপ্পরে না পড়ে, এই বিষয়গুলো জামাতের সাথে আলাপ আলোচনা করে হানাফি ফিকহের মধ্যে রাখা, এগুলো নিয়ে জামাতের সাথে সম্পর্ক উন্নয়ন করুক। জামাতের উপর যেন একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, যে জামাত যেন হেফাজতের কাছে জিজ্ঞেস না করে কিছু করতে না পারে, তাদের পরামর্শ যেন জামাত মেনে চলে, এই জায়গাটা ক্লিয়ার করুন। ক্ষমতা আসবে জামাত ইসলাম। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং হেফাজত সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।